যাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, পূজ্যবাদ স্বামী অভয়ানন্দজি মহারাজ, যিনি ভরত মহারাজ নামেই মঠ মিশনের সকলের কাছে পরিচিত। আর তার আরেকটি দিক হলো যে সকল ভক্তরাই বলেন ভরত মহারাজ আমাকে খুব ভালোবাসতেন, কিন্তু ভরত মহারাজ কারোর সঙ্গে কথা বলতেন না। এখন ভালোবাসাটা কী করে হতো এটা একটা ভাববার বিষয়। তিনি একতরফা ছিলেন, তিনি হিয়ারিংটা শুনতেন, হিয়ারিং দিতেন। আপনি যত কথা বলুন তিনি শুনবেন। যখন তিনি ভাবছেন যে এইবার তার উঠে যাওয়া উচিত, তখন তিনি মন্টু বাবুকে ডাকতেন, মন্টু মানে এইবার ওকে বিদায় করো এখান থেকে। এই হচ্ছে মহারাজের লোকের সঙ্গে সম্পর্ক। কিন্তু কারো কারোর সঙ্গে কথা বলতেন। আমি দেখেছি যখন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ ভারতবর্ষের বাইরে যখন যেতেন, তখন তিনি বড়দের কাছে যেতেন, তাদের আশীর্বাদ নিতেন, তাদের কাছে বলে যেতেন যে আমি যাচ্ছি। ঠিক তেমনি তিনি ভরত মহারাজের কাছেও যেতেন। তো স্বাভাবিকভাবে সেই সঙ্গে আমারও যাওয়া হতো। তখন কিন্তু অনেক কথা বলতেন। উনি কোথায় যাচ্ছেন সেই কথা না বলে তার মায়াবতীর কথা, পুরনো কথা, এই কথা সেই কথা, সেগুলো বলতে থাকতেন। তখন দিব্যি অনর্গল কথা বলে যাচ্ছেন। কিন্তু যেই অন্যরা গেল আর কোনো কথাবার্তা বিশেষ থাকতো না। একটা মজার ঘটনা বলি। ভরত মহারাজের চিঠি লেখার লোকের দরকার। তার কাছে বহু ভক্ত চিঠি দেন, যেহেতু তিনি মঠের ম্যানেজার। আর মহারাজের নিজস্ব কি বলবো যে শিক্ষাগত দিকগুলো খুব বেশি ছিল না, মানে হাইলি এডুকেটেড বা এসব ছিলেন না। কিন্তু তথাপি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অপূর্ব ছিল। অনেক ক্ষেত্রেই মঠের যারা পরিচালক ছিলেন তারা মহারাজের মতামত নিতেন। তো চিঠি লেখার দরকার। সে তখন তৎকালীন সারদা পীঠের যিনি অধ্যক্ষ ছিলেন, কারণ সেখানে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তারা সব শিক্ষিত, বা শিক্ষকরা রয়েছেন তারাও শিক্ষিত। তো তিনি বলেন, দেখো আমার একজন চিঠি লেখার লোকের দরকার, তুমি একটা ভালো ছেলেকে আমার কাছে পাঠাও যে আমার চিঠিগুলো লিখতে পারবে, আর হাতের লেখাটি যাতে সুন্দর হয়। তখন ব্রহ্মচারী রাজেন বলে একজন ছিলেন, ওখানে জয়েন করেছিলেন, তখনকার দিনের MA পাস। তিনি তাকেই পাঠালেন যে রাজেন তুমি যাও মহারাজের কাছে, মহারাজের চিঠি লিখতে হবে, কাজে সেখানে গিয়ে কোনো বাদরামি করবে না, উনি খুব রাশভারী লোক, কাজে খুব সাবধানে যাবে। তো তিনি যথারীতি সেখানে গিয়েছেন, গিয়ে বলেছেন মহারাজ আমাকে পাঠিয়েছেন আপনার কি কাজ করতে হবে সেটি করার জন্য। তো মহারাজ বলেন তোমার নামটা লেখো। তাতে ওনার একটু অহংকারে লেগেছে যে আমি একটা MA পাস ছেলে, মহারাজ বলে পাঠিয়েছেন আর আমি আমার নামটা লিখব, এটা কীরকম হবে। তো তিনি একটু মজার ছলে মহারাজের সঙ্গে মজাও করলেন, কলমটাকে ধরলেন ওরকম করে, মুঠো করে ধরলেন কলম, ধরে পুরো কাগজটাতে লিখলেন রাজেন, দিয়ে মহারাজকে দেখালেন। মহারাজ দেখে একবারে সঙ্গে সঙ্গে বলে তুমি যেতে পারো। তারপরে মহন্ত মহারাজ যখন এসেছেন তাকে খুব করে বকুনি দিয়েছেন, তোমাকে বললাম ভালো একটা ছেলে পাঠাতে,
আর তুমি একটা মূর্খকে পাঠিয়েছো আমার কাছে, যে কলমই ধরতে জানে না, সে আমার কি চিঠি লিখবে। তিনি তো একবার আকাশ থেকে পড়লেন, বলে কি, আমি এম এ পাস ছেলে পাঠালাম, সেও বাংলায় এম এ, আর ভদ্র সভ্য, ব্যবহারে ভালো, সে সাধু হতে এসেছে, জয়েন করেছে, তাকে দিনরাত আমি দেখছি, আর মহারাজ বলছেন এটা মূর্খ। এই কি কথা হলো? নিশ্চয়ই কথা গোলমাল হয়েছে। তিনি ওইটা ভেবে মহারাজকে প্রণাম করে পালিয়েছেন। তারপর গিয়ে জিজ্ঞেস করেছেন, রাজেন তুমি কি করে এসেছ? তখন তিনি সব বললেন। বলে, আরে তোমার নামটা বলতে লিখতে বলেছে, মানে তোমার হাতের লেখাটা কীরকম উনি দেখতে চাইছেন। এই নয় তুমি পড়াশোনা জানো না, তোমার নাম লিখতে বলেছে, এই কথা নয়। তুমি এটা বুঝতে পারলেন না? চলো আমার সঙ্গে আবার যাবে। বলে, আমি আর যাচ্ছি না, আর যাব না। বলে, না তোমাকে যেতেই হবে, আমি পাঠিয়েছি, তুমি যেতে হবে। কি আর করবে, নতুন ব্রহ্মচারী জয়েন করেছে, নাহলে বাড়ি পাঠিয়ে দিবে। তখনকার একটা চল ছিল, কথায় কথায় বাড়ি পাঠিয়ে দিত। তো সে গেল, গিয়ে আবার মহারাজ বলছেন, তুমি আবার ওইটাকে নিয়ে এলে? বলে, মহারাজ ও ভালো ছেলে, এম এ পাস, লেখাপড়া জানে, হাতের লেখা সুন্দর। বলে, ও তো কলমই ধরতে জানে না। বলে, এইবার ধরতে পারবে। এবার আমি সঙ্গে করে নিয়ে আসি, এবার ঠিক করে কলম ধরবে। তারপরে তিনি নিজের নাম না লিখে লিখলেন শ্রী রামকৃষ্ণ, শ্রী মা শারদা, স্বামী বিবেকানন্দ, তিনটে নাম লিখে দিলেন মহারাজনে। মহারাজ বললেন, বাহ, এটা চমৎকার। তো সেদিন ওরকম করলে কেন? আর তো সে কথা বলছেন, দুই দিকেই তো যমদূত, এদিকেও যমদূত, ওদিকেও যমদূত। যদি বলে যে আমার অহংকারে লেগেছিল, তাহলে বিপদ বের করে দেবে। এই হচ্ছে মহারাজের সঙ্গে তার একটা কাজে। তিনি যে শুধু গম্ভীর ছিলেন বা একবারে কথা বলতেন না তা নয়, তিনি বলতেন ব্যক্তি বিশেষে, বা কারণ বেশিরভাগ মানুষই মহারাজের কাছে যেত তাদের নানা সমস্যা নিয়ে। কাজে হিয়ারিংটা দরকার। এটা ভ্যাকুয়ামটা বেরিয়ে গেল, চলে গেল, কিন্তু সে ভাবলো ভরত মহারাজ আমাকে খুব ভালোবাসেন। আবার কখনো কখনো এমনও দেখা যাচ্ছে যে কোনো কোনো পত্রপত্রিকায় ভরত মহারাজকে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট হিসেবে লেখা হচ্ছে। তো কেউ কেউ গিয়ে বলতো, মহারাজ আপনি তো প্রেসিডেন্ট হয়ে গেছেন। বলে, আমি কত কিছু হচ্ছি তার ঠিক আছে, আবার কখন যে আমাকে গঙ্গায় ফেলে দিবে তারও ঠিক নেই। কাজে এই ধরনের রসিকতাও তিনি করতেন। কাজে তিনি জানতেন যে কাগজে লিখছে যেগুলো, ওগুলো হচ্ছে অবান্তর। তবে তার একটা শ্রদ্ধার স্থান ছিল মঠে, সাধুদের মধ্যে। সকালেই তাকে শ্রদ্ধার সঙ্গে দেখতেন। একবার আমি কাকুরগাছি থেকে গিয়েছি, আমি প্রণাম করে বললাম আমি কাকুরগাছি থেকে এসেছি। বলতে হতো আগে কোন সেন্টার থেকে এসেছে বা কী ব্যাপার। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞেস করলেন, ওখানে কোন কোন সাধুরা রয়েছে না হয়েছে সব তিনি জানতেন। আমাকে জিজ্ঞেস করলেন ওরা কেমন আছে, সব কথা জিজ্ঞেস করলেন। এবং শেষে তিনি হাঁড়ির খবরটা নিলেন, যে তোমাদের খাওয়া দাওয়া কীরকম, তোমরা তো নিরামিষ খাও ওখানে, কাকুরগাছি নিরামিষ সেন্টার। তাই কথাটা জিজ্ঞেস করলেন যে তোমাদের হাঁড়ির খবরটি কী, কেমন খাওয়া দাওয়া সেখানে। তা আমরা বললাম যে বেশ ভালো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া কোনো খারাপ কিছু নেই, নিরামিষ খাই বলে
অসুবিধা হয় না, তো মাঝে মধ্যে আমাদের ব্যবস্থা আছে। সেটি উনি জানতেন, তাই তিনি আর এর বিশদ আলোচনা করতে চাননি। কাজে আজকে তার নামে এই স্মারক বক্তৃতা, তাকে সশ্রদ্ধ সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি। মঠের বরিষ্ঠ সন্ন্যাসী আজকে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছেন ঋত্বিক ভট্টাচার্য, তাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে তার সহকারী যারা রয়েছেন তাদের সকলকেই আমি স্বাগত জানাচ্ছি। আর শাস্ত্রজ্ঞানন্দের কথা তো বললামই, তাকে কিছু বলার দরকার পড়ে না, তবে অনুষ্ঠানের খাতিরে সেটি বলতে হয় যে তিনি তার ব্যস্ততার মধ্যে এসেছেন, সেই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং যে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন আশা করি আপনাদের কাছে সেটি ভালো লাগবে। সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। তবে এখানে একটি কথা বলি, এই যে অভয়ানন্দ স্মারক বক্তৃতার যিনি আয়োজন করেছেন, তিনি অত্যন্ত ছোট সময় থেকে ভরত মহারাজের কাছে যাতায়াত করতেন তার পরিবারের সদস্যদের সঙ্গে। গত কিছুদিন হলো তিনি আর সশরীরে নেই। তিনি যাওয়ার আগে আমাদের যে সমস্ত প্রাচীন সাধুদের সঙ্গে মিলেছিলেন তাদের নামে তিনি এই এন্ডোমেন্ট লেকচার করে দিয়ে গেছেন। তাদের ভিতরে ভরত মহারাজ একজন, স্বামী অখণ্ডানন্দজি একজন, স্বামী ওঙ্কারানন্দজি একজন, যেহেতু ওঙ্কারানন্দ তার গুরু, তিনি সেটি করে দিয়ে এই তিনটি তিনি এন্ডোমেন্ট এখানে ব্যবস্থা করে গেছেন। তিনি তৎকালীন কুমারটুলি অঞ্চলে থাকতেন। তার বাবা মা নবকুমার সাহা, যিনি শারদানন্দজির কাছে খুব ঘনিষ্ঠভাবে যাতায়াত করতেন এবং নানাভাবে আর্থিক সহায়তা করেছিলেন, যেহেতু তাদের চায়ের বাগান ছিল। তার দুই ছেলে, বড় ছেলেকে অখণ্ডানন্দজি দীক্ষা দিয়েছিলেন, তার ছোট ছেলেকে স্বামী বিজ্ঞানানন্দজি দীক্ষা দিয়েছিলেন এবং অত্যন্ত ছোট বয়সে দীক্ষা দিয়েছিলেন বলে বিজ্ঞান মহারাজ তার মন্ত্রটি লিখে দিয়েছিলেন একটা কাগজে। এই বলে লিখে দিয়েছিলেন যে তুই এটা ভুলে যাবি, তুই মন্ত্র ভুলে যাবি, তুই এই কাগজটা রেখে দে, যত্ন করে রেখে দিবি, যদি ভুলে যাস তখন তুই দেখবি, আর বড় হয়ে গেলে এটা রাখবি না, গঙ্গায় ফেলে দিবি। কিন্তু সেই কাগজটি সে ফেলেনি, রেখে দিয়েছিল। আমি এই ভদ্রমহিলার কাছ থেকে জানতে পেরেছিলাম যে তাদের বাড়িতে এই মন্ত্রটি রাখা আছে। খুব আগ্রহের সঙ্গে চেষ্টা করেছিলাম সেই মন্ত্রটি উদ্ধার করার জন্য, যে এটি একটি এক্সেপশনাল কেস। এরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে নেই যে ডাইরেক্ট ডিসেবল নিজ হাতে মন্ত্র লিখে দিয়েছেন কোনো শিষ্যকে সে ভুলে যাবে বলে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটি বাড়িতে খুঁজে পাওয়া গেল না। কাজেই এই পরিবারের সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনের দীর্ঘদিনের পরিচয়। তিনি জয়রামবাটি কামারপুকুর যেতেন তার বাবার সঙ্গে, এবং তিনি তৎকালীন কলকাতা ইউনিভার্সিটির MA পাস, অত্যন্ত বিদুষী মহিলা, এবং রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার অত্যন্ত গভীরতার সঙ্গে পড়াশোনা করতেন। তিনি যে শুধু আমাদের পাবলিকেশনেই পড়তেন তা নয়, বাইরে থেকে যে সমস্ত বই বেরোতো সেই বইগুলিও তিনি পড়তেন। তার প্রতি ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সদা বর্ষিত হোক, এই প্রার্থনার তাদের চরণে নিবেদন করছি। সকলকে নমস্কার এবং ধন্যবাদ।